ফোনে কথা বলার প্রয়োজন নেই, সামনাসামনি দেখা করিস। আফু যেন এক প্রকার এড়িয়ে গেল বিষয়টা। দেখতে দেখতে গায়ে হলুদের রাত চলে এলো। আহসানের দ্বারে কাছেও পৌঁছাতে পারলাম না আমি। কারো মাধ্যমে যোগাযোগও সম্ভব হলো না। ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। শেষমেশ আফুকেই সবটা খুলে বললাম। ছোটবেলা থেকে আফু আর আমার মাঝে হিংসা সুলভ সম্পর্ক থাকলেও বড় হওয়ার পর সেটা কমে গিয়েছিল। কেননা ছোটবেলা আমি আফুকে সবকিছুতে সামনে সামনে টক্কর দিতাম। 5 বছর আগ থেকে সামনে সামনে টক্কর দেওয়া ছেড়ে দিয়েছি। আফু সবকিছুতে বিনা প্রতিদ্বন্দ্বিতা জয় হয় বলে আমাকে আর হিংসা করে না। তাই ভেবেছিলাম আফু অন্তত আমায় বিশ্বাস করবে, কিন্তু প্রতিক্রিয়া হলো বিপরীত। আফু তীব্র ক্ষোভে বলে বসলো, আমার এত ভালো একটা বর জুড়ছে, সেটাও তোর সহ্য হচ্ছে না তাই না? ছোটবেলার মতো হিংসা করে কেড়ে নিতে চাচ্ছিস, আবার মিথ্যে বিয়ের গল্প পাচ্ছিস। তোর পেটে কত শয়তানি। বিশ্বাস করো আফু, আহসান একটা প্রতারক, মেরুদণ্ডহীন পুরুষ। আমি ওকে আমার জীবনও চাই না। ওর দ্বারা তোমার জীবনটা নষ্ট হোক সেটাও চাই না। আমি আর তোর একটা কথা শুনতেও ইচ্ছুক নই। এক্ষুনি আমার ঘর থেকে বের হয়ে যা, নয়তো সবাইকে ডেকে ডেকে তোর কেচ্ছা শোনাবো। কোনো দিকে সুবিধা করতে না পেরে আমি হাল ছেড়ে দিলাম। পরের দিন দুপুরে ফুফির বাড়ির সদস্যরা কাজী নিয়ে আমাদের বাড়ি এলো। সাথে এলো সেই সুদর্শন প্রতারক, যাকে দেখে আমার শরীরের প্রতিটি লোম খুব কাঁপছিল। কাল রাতে মনে মনে প্রতিজ্ঞা করে ফেলছি, আজ হাটে হাড়ি ভাঙবো। দুই পরিবারের সামনে আহসানের মুখোশটা টেনে ছিড়বো। এতে আমার সম্মান যায় যাক, তবুও ওকে ছাড়বো না। কিন্তু পরিস্থিতি বদলে গেল মুহূর্তেই। আপুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পার্লারে বউ সাজতে গিয়ে আফু আর ফিরেনি। সকলের মুখে মুখে বাতাসের বেগে প্রবাহিত হলো আপু পালিয়েছে। কিন্তু আমি এই বিষয়টি কিছুতেই হজম করতে পারছি না। কার সঙ্গে পালাবে, কেই বা পালাবে? আহসান তো আফুর পছন্দের মানুষ। সমীকরণ মিলছে না। তবে আফু যে আমার ভাগ্যের সুখটুকু নিয়ে পালিয়েছে তা নিয়ে আর কোনো সন্দেহ রইল না। কেননা পাত্রীর খোঁজে যখন সকলেই দিশেহারা, তখন স্বয়ং পাত্র সকলের খোঁজাখুঁজি স্থগিত করার নির্দেশ দিল। সঙ্গে আরো বলল, বিয়ে না করে এই আসর থেকে উঠবো না আমি অবাক হয়ে সরাসরি তার চোখের দিকে তাকিয়ে দেখলাম। এত সব চিন্তার মুখের মাঝে আহসান চিন্তাহীন মুখে বসে আছে। ফুপ্পি বললেন, পাত্রীকে না পেলে বিয়ে করবি কিভাবে? আহসানের মা গর্জে উঠে বললেন, ওই মেয়েকে আমি আর ছেলের বউ করব না। এমন সময় সুর বদলালেন আমার ফুফা। আমার দিকে গাড় ঘুরিয়ে চেয়ে বললেন, দেশে কি মেয়ের অভাব যে তোরির জন্য আমাদের ছেলে বসে থাকবে? পাত্রী তো চোখের সামনেই আছে। সেই ইঙ্গিত বুঝতে উপস্থিত কারোরই অসুবিধা হয়নি। বর বিয়ে করতে এসে অপমানিত হবে, তা বর পক্ষের কারোরই সহ্য হবে না। তার চেয়ে এক মেয়ের বিয়ের সবাই আরেক মেয়ের বলিদানটাকে তারা সহজ পন্থায় মনে করে। সেখানে মেয়েটার অপমান কতটুকু তা নিয়ে ভাবার অবকাশ তাদের নেই। এক মেয়ের অপমানের সুদ আরেক মেয়েকে দিয়ে পূরণ করবে তারা। অতঃপর বড় বোনের জায়গায় ধরে বেঁধে কবুল বলানো হয়েছে ছোট বোনটাকে। আমি সেদিন খুব কাঁদছিলাম। বিয়ে না করার বাহানায় সকলের সঙ্গে বেয়াদবি করছিলাম, কিন্তু আমার জেদকে কেউ আমলে নিল না। উল্টো বুঝ দেওয়া হলো, হুট করে বিয়ে যেহেতু মানিয়ে নিতে সময় লাগবে, মৌরি নয়তো বাপের বাড়ি থাকবে আপাতত। আমার সেই মুহূর্তে সবাইকে চোখের বিষ মনে হলো। কারো কথাই সহ্য হচ্ছিল না। এক প্রতারককে বিয়ে করার বেদনায় নিজেকে ব্যর্থ মানুষ মনে হচ্ছিল। তার চেয়ে আপুই ভালো কাজ করছে, পালিয়ে বেঁচেছে। ফুফিরা চেয়েছিল আমাকে আজ সঙ্গে নিয়ে যাবে, কিন্তু বিয়ের কার্যাদি শেষ হবার সঙ্গে সঙ্গে আমি ঘরে এসে দরজা খিল দিয়ে দিলাম। অগত্যা আমাকে ছাড়ে বরযাত্রী ফিরে গেছে, কিন্তু নিয়ম অনুযায়ী বাসরাত যাপনের জন্য আহসান আমাদের বাড়িতে থেকে গেছে। ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দেওয়ায় বাবা মা আমাকে কিছুই বলতে পারছে না। অবশ্য এখানে বাবা মারও করার কিছু ছিল না। আমার সব আত্মীয়র মান সম্মানের ভয় দেখিয়ে তাদের কাবু করে ফেলছে। বুঝিয়েছিল এখন আহসানের মতো ভালো পাত্র হাতছাড়া করলে পরে আমার বিয়ে দিতে বাবা মাকে বেগ পেতে হবে। বড় বোন পালিয়ে গেছে, এটার দুর্বদনাম আমাকেও ভোগাবে। সব দিক থেকে দিশেহারা বাবা মা, তাই অসহায়ের মতো তাদের কথা মেনে নিয়েছে। বাড়ি ফাঁকা হয়ে যাবার পর বেশ কয়েকবার মা এসে দরজা ধাক্কা দিল। যা কিছু ঘটে গেছে তা নিয়ে মা আমাকে বুঝ দিতে চেয়েছিল। বেশ বুঝতে পারলাম, তবুও দরজা খুললাম না। একা একা মাঝরাত পর্যন্ত কান্না করলাম। এরপর সিদ্ধান্ত নিলাম জীবনটা নষ্ট হতে দেব না। বিয়ে হয়েছে মানে আর কোনো গতি নেই এমনটা ভাবছি কেন? সঙ্গে সঙ্গে মনের দুর্বলতা কেটে গেল।